আচ্ছা দেখো, বোরন নাইট্রাইট বোরন নাইট্রাইট মানে BN3। এখন এটা কি করে তৈরি করা হয় না, 900°C তাপমাত্রায় বোরনের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করলে তৈরি হয় বোরন নাইট্রাইট। এই বোরন নাইট্রাইটকে বলা হচ্ছে ইনঅর্গানিক গ্রাফাইট বা অজৈব গ্রাফাইট। কেন অজৈব গ্রাফাইট বলার মূল উদ্দেশ্য, মানে মূল কারণটা হলো যে বোরন নাইট্রাইটের যে গঠনটা যেটা কি না একটা হেক্সাগন, সেই হেক্সাগনের খেয়াল করে দেখো অল্টারনেটিভ কর্নারে বোরন এবং নাইট্রোজেন রয়েছে, এবং এর এই গঠনে দেখা যাচ্ছে কি না পাই বন্ড রয়েছে এবং সিগমা বন্ড রয়েছে। ঠিক গ্রাফাইটের সঙ্গে বোরন নাইট্রাইটের গঠনের মিল রয়েছে। কিরকম মিল রয়েছে? গ্রাফাইটে একটা হেক্সাগন তৈরি করে ছোট কার্বন দিয়ে, এবং প্রতিটা কার্বন যারা কর্নারে রয়েছে তারা সব sp2 হাইব্রিডাইজড। ঠিক তেমনি বোরন নাইট্রাইটের প্রত্যেকটা কর্নারে অবস্থিত না বোরন এবং নাইট্রোজেন, তারা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। এরা হেক্সাগন সমতলিক, এরাও সমতলিক হেক্সাগন। এদের ইলেকট্রন সংখ্যা প্রত্যেকের ক্ষেত্রে সেম। এই দুটোর মধ্যে মিল আছে বলে একে বলা হচ্ছে, বোরন নাইট্রাইটকে বলা হচ্ছে কি অজৈব গ্রাফাইট। এবার দেখো বোরন এর সঙ্গে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? বোরন হচ্ছে গিয়ে একটা এলিমেন্ট যেটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, যেমন ধরো আমি বলছি HNO3, এর সঙ্গে যদি রিয়াকশন করে তাহলে তৈরি করে H3BO3 বরিক অ্যাসিড প্লাস 3NO2। তাহলে অ্যাসিডের সঙ্গে ঘন HNO3, এটা ঘন HNO3 এর সঙ্গে বিক্রিয়ায় তৈরি করছে বরিক অ্যাসিড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক তেমনি এটা যদি ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, প্লাস ধরো 2KOH, যে বিক্রিয়া করছে 2KBO2 মানে কি পটাশিয়াম মেটাবোরেট তৈরি করছে, আর তার সঙ্গে কি তৈরি করছে? হাইড্রোজেন তৈরি করছে। তা দেখো এখানে হাইড্রোজেন তৈরি করে ফেলছে, প্লাস H2O। তাহলে দেখা যাচ্ছে বোরন যেমন ক্ষারের সঙ্গে বিক্রিয়া করছে দিয়ে হাইড্রোজেনকে তৈরি করছে, তেমনি বোরন ঘন HNO3 এর সঙ্গে বিক্রিয়াতে বরিক অ্যাসিড তৈরি করছে। এইবার বরিক অ্যাসিডের যে গঠনটা, সেই বরিক অ্যাসিডের গঠনটা তৈরি করতে গেলে একটা জিনিস খেয়াল করবে, বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 1, তাহলে 1s2 2s2 2p1। কিন্তু উত্তেজিত অবস্থায় 2s থেকে একটা ইলেকট্রন একটা p কক্ষকে স্থানান্তরিত হয়, তার মানে 2sটা কি হয়ে যাচ্ছে? এটা 1 হয়ে যাচ্ছে। আর 2p তে কটা কক্ষক? দুটো, এটা হচ্ছে 2px 2py, তাহলে দুটো একক ইলেকট্রন পেয়ে যাচ্ছে। যখন দুটো একক ইলেকট্রন পেয়ে যাচ্ছে তখন কি হবে? এরা খুব সহজেই sp2 হাইব্রিডাইজড হয়ে যাবে। sp2 হাইব্রিডাইজড হয়ে যাওয়ার পর এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, এবং বরিক অ্যাসিড যেটা তৈরি করছে, সেই বরিক অ্যাসিডের অণুগুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার তৈরি করছে। কিরকম না, BOH রাইট। আবার একটা বরিক অ্যাসিডের মধ্যে রয়েছে BO, তার এদিকে H, তাহলে এর সঙ্গে কি হচ্ছে? হাইড্রোজেন বন্ডিং করছে। ঠিক তেমনি আর একটা রয়েছে, সেও হাইড্রোজেন বন্ডিং করছে। তাহলে এইভাবে একটা হেক্সাগন তৈরি করে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবং সমতলিক একটা কম্পাউন্ড তৈরি করে ফেলছে। এটা যে বরিক অ্যাসিডের কথা। এবার দেখো বরিক অ্যাসিডকে যদি আমি উত্তপ্ত করতে থাকি তাহলে কি ঘটে? প্রশ্নটা যে বরিক অ্যাসিডকে যদি ক্রমাগত উত্তপ্ত করতে থাকি তাহলে কি ঘটে? যে বরিক অ্যাসিডকে উত্তপ্ত করতে থাকলে প্রথমে তৈরি হয় মেটাবরিক অ্যাসিড। তাহলে বরিক অ্যাসিডকে 100°C উত্তপ্ত করলে কি তৈরি করছে? না, এটা হচ্ছে গিয়ে মেটাবরিক অ্যাসিড তৈরি করছে, তার সঙ্গে জল তাড়িয়ে দিচ্ছে।
তারপরে একে মেটাবরিক অ্যাসিডকে যদি 140°C হিট করি তাহলে তৈরি হবে কি না পাইরোবরিক অ্যাসিড H2B4O7। তাকে যদি আমি হিট করি তাহলে কিছু বরিক অ্যানহাইড্রাইড তৈরি করছি। তার মানে আমাকে যদি বলা হয় বরিক অ্যাসিডকে ক্রমাগত উত্তপ্ত করলে কি দেখবে না, ক্রমাগত উত্তপ্ত করার পরে আমি শেষকালে দেখবো কি না একদম কাচের ন্যায় স্বচ্ছ একটা যৌগ তৈরি হয়েছে যেটাকে বলা হচ্ছে বরিক অ্যানহাইড্রাইড। কোলেমেনাইট যে খনিজ, সেই কোলেমেনাইট খনিজ থেকে বরিক অ্যাসিড তৈরি করার নিয়মটা কি বলছে, আমি একটা পাত্রের মধ্যে কোলেমেনাইট যে খনিজ চূর্ণকে প্রলম্বিত অবস্থায় জলে রেখে তার মধ্যে SO2 পাঠাবো। SO2 পাঠালে কি হবে না এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে দুটোই সলিউবল, কারণ এক্সেস SO2 গেলে কি তৈরি ক্যালসিয়াম পাইসালফাইড, এটা সলিউবল হয়ে যাবে এবং তার সঙ্গে বরিক অ্যাসিড হয়ে যাবে। এবার কি করবো না সমগ্র মিশ্রণটা আমি ঠান্ডা করতে থাকবো, ঠান্ডা করতে থাকলে সিল্কের ন্যায় বরিক অ্যাসিড নিচেই অধক্ষিপ্ত হবে। ঠিক একইভাবে আমি যদি বোরাক্স থেকে আমি বরিক অ্যাসিড তৈরি করতে চাই তাহলে বোরাক্স মানে হচ্ছে Na2B4O7, এর সঙ্গে H2SO4 মেশাবো এবং হচ্ছে গিয়ে মিশিয়ে যখন আমি উত্তপ্ত করবো মানে এর মধ্যে ঘন H2SO4 মেশাবো এর জলীয় দ্রবণের মধ্যে, ধীরে ধীরে যখন ঘন H2 অল্প অল্প করে মেশাবো তারপরে আমি যে মিশ্রণটা পাওয়া যাবে সেটাকে যখন ঠান্ডা করবো, ঠান্ডা করতে থাকলেই সিল্কের ন্যায় বরিক অ্যাসিড অধক্ষিপ্ত হতে থাকবে, তৈরি হবে Na2SO4 প্লাস বরিক অ্যাসিড। তাহলে এই বরিক অ্যাসিড সিল্কের ন্যায় ক্রমাগত অধক্ষিপ্ত হতে থাকবে। এইগুলো গেল তোমার বরিক অ্যাসিড। এরপরে বলছে যে এর ব্যবহার, বরিক অ্যাসিডের ব্যবহার কি? বরিক অ্যাসিডের মেনলি ব্যবহার তোমরা জানো যে আমরা ওই ক্যারাম খেলার সময় ক্যারামে ইউজ করি। এরপরে কি না ওই যে পোর্সেলিনের যে পাত্রগুলো রয়েছে বা চীনামাটির যে পাত্রগুলো রয়েছে সেই পাত্রগুলোকে চকচকে করতে, লাস্টারাস করতে আমরা বরিক অ্যাসিড দিয়ে ওগুলোকে ঘষি। আবার এই যে মোমবাতির পোলতে, সেই পোলতেগুলোকে শক্ত করতে আমরা বরিক অ্যাসিডকে ইউজ করি। এরপরে দেখো বোরাক্সটা কি বলছে, বোরাক্সটা কি না বোরাক্সের রাসায়নিক নাম হচ্ছে গিয়ে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। সংকেতটা কেমন Na2B4O7.10H2 অর্থাৎ সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট। কোলেমেনাইট খনিজ থেকে আমার বোরাক্স তৈরি হতে কিরকম, ধরো একটা পাত্রের মধ্যে আমি কোলেমেনাইট চূর্ণ রাখবো, কোলেমেনাইট চূর্ণকে জলের মধ্যে রাখার পর তার মধ্যে আমি সোডিয়াম কার্বনেট যোগ করবো এবং তার মধ্যে CO2 পাঠাবো। তা প্রথমে যখন সোডিয়াম কার্বনেট যোগ করব তৈরি করছে ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম মানে Na2B4O7 তার সঙ্গে সোডিয়াম মেটাবোরেট তৈরি করছে। এখন এদের মধ্যে এক্সেস যদি আমি CO2 পাঠাই তখন কি করবে না এই যে সোডিয়াম মেটাবোরেটটা রয়েছে সেই সোডিয়াম মেটাবোরেটটা আবার সোডিয়াম টেট্রাবোরেটে পরিণত হয়ে যাবে। এইবার কি করব না এই দ্রবণটাকে আমি ঘন করব, ঘন করে ঠান্ডা করব, ঠান্ডা করে কেলাসিত করব। কেলাসিত করার সময় Na2B4O7.7H2 এইটা কি হবে না কেলাসের আকারে অধক্ষিপ্ত হবে। তাহলে এটা হলো কোলেমেনাইট খনিজ থেকে বোরাক্স তৈরি। এইবার দেখবে তোমাদের একটা প্র্যাকটিক্যালে আছে বোরাক্স বিট টেস্ট। বোরাক্স বিট টেস্টটা কি? বোরাক্স বিট টেস্ট হচ্ছে না এই সাহায্যে আমরা মেটাল আয়নকে, বিশেষ করে যারা হচ্ছে কি সন্ধিগত মৌল, সেই সন্ধিগত মৌলগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, মানে সন্ধিগত মৌল যে আয়নগুলো রয়েছে তাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। কিরকম করে পারবো না, ধরো একটা এক্সাম্পল দিই। প্রথমে কি হয়, প্রথমে করি কি আমাদের প্লাটিনাম ওয়্যারটা রয়েছে, প্লাটিনাম ওয়্যারের সামনে একটা লুপ বানালাম, সেই লুপটাকে আমি হট করলাম, হট করে বোরাক্সের মধ্যে ধরলাম, ধরার পর আমি কি করলাম না আবার বুনসেন বার্নারে ধরলাম। বুনসেন বার্নারে ধরার পর কি হলো না ক্ষয়ের মতন ফুলে উঠলো। তারপরে যখন আবার আমি হিটটা করলাম, হিটটা করার পর কি হলো না ওই যে ক্ষয়ের মতন ফুলে উঠলো, ক্ষয়ের মতন ফুলে ওঠার পর আস্তে আস্তে ওটা মানে স্বচ্ছ জলের মতন একটা তরল অংশে পরিণত হলো। আমি করলাম কি ওইটাকে আবার বোরাক্সের মধ্যে ধরলাম, দিয়ে আমার উদ্দেশ্য হলো এইটা যে ওই যে লুপটা ছিল সেই লুপের ভেতরটা গোটাটাই ওই স্বচ্ছ বরিক অ্যানহাইড্রাইড এবং সোডিয়াম মেটাবোরেটের একটা অংশ তৈরি করা। তার মানে বোরাক্সকে হিট করলেই
প্রথমে ওরা তৈরি করবে বরিক অ্যানহাইড্রাইড এবং প্রথমে ক্ষয়ের মতন ফুলে উঠবে, তারপরে সেটা আস্তে আস্তে স্বচ্ছ একটা তরল অংশে পরিণত হবে এবং ঠান্ডা করলে ওটা অত্যন্ত শক্ত হয়ে যায়। মানে Na2B4O7.7H2 একে যদি হিট করা হয় তাহলে তৈরি হবে Na2B4O7 প্লাস 7H2, সে তো বেরিয়ে পালাবে। এরপরে কি হচ্ছে, এরপরে এইটা এই Na2B4O7 একে হিট করলে তৈরি হবে সোডিয়াম মেটাবোরেট NaBO2, সোডিয়াম মেটাবোরেট প্লাস বরিক অ্যানহাইড্রাইড B2O3। এইটা হচ্ছে একদম স্বচ্ছ তরল অংশ, স্বচ্ছ তরল মতন দেখতে। এটা কি কাজ করে? এটা মেনলি কাজ যেটা করে সেটা হচ্ছে আমরা যে সন্ধিগত মৌলকে যখন আমরা হিটটা করব তখন তারা অক্সাইডে কনভার্ট হবে। ধরো আমি বলছি CuCO3, একে হিট করলে CuO হলো প্লাস CO2। এই যে CuO, সেই CuO করছে কি, ও B2O3 এর সঙ্গে রিঅ্যাকশন করছে, দিয়ে তৈরি করছে কিউপ্রিক মেটাবোরেট CuBO2 এই কিউপ্রিক মেটাবোরেট যেটা তৈরি করছে এর বর্ণটা যে স্কাই ব্লু। ঠিক তেমনি আয়রন যদি থাকে তাহলে আয়রনের অক্সাইড সে হচ্ছে আয়রন মেটাবোরেট তৈরি করবে, তার বর্ণ হচ্ছে পেল ইয়েলো। নিকেলের অক্সাইড করলে সেও নিকেল মেটাবোরেট করবে, সেটা হচ্ছে গ্রে। ম্যাঙ্গানিজ যদি থাকে তাহলে সেও তৈরি করবে মেটাবোরেট, ম্যাঙ্গানিজ মেটাবোরেট তৈরি করবে, তার বর্ণ হচ্ছে পিঙ্ক কালার। তার মানে এই যে বিভিন্ন কালার রয়েছে, এই বিভিন্ন কালারের সাহায্যে আমরা চিনতে পারবো যে স্যাম্পল যেটা আমাকে প্রোভাইড করা রয়েছে তার মধ্যে মেটাল আয়ন কে কে আছে। তাই এটাই হচ্ছে কি মূল এদের যে পদ্ধতি, অর্থাৎ বোরাস বিট টেস্টের মূল ফাংশন হচ্ছে এটা। প্রথমে আমি বিটটা বানাবো, তারপর স্যাম্পল নিয়ে হিট করে কালারটা দেখবো, দেখে তাদেরকে আইডেন্টিফাই করব। এবার দেখো একটা খুব ইন্টারেস্টিং বিষয় রয়েছে, বলছে বোরাক্সের জলীয় দ্রবণে আমি যদি ফেনফথ্যালিন যোগ করি তাহলে কি হবে না, সঙ্গে সঙ্গে গোলাপি লাল হবে। কিন্তু তার মধ্যে যদি খানিকটা গ্লিসারল বা ম্যানিটল যোগ করে দিই, দেওয়ার সঙ্গে সঙ্গে দ্রবণটা বর্ণহীন হয়ে যাবে। কেন? তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে বোরাক্সের জলীয় দ্রবণে যদি আমি ফেনফথ্যালিন যোগ করি কেন সেটা পিঙ্ক কালারটা মানে গোলাপি লাল বর্ণটা ধারণ করে? এই যে বোরাক্স বলছি Na2B4O7 এ জল দিয়ে আদ্র বিশ্লেষিত হয়, জল দিয়ে আদ্র বিশ্লেষিত তৈরি করে 2NaOH প্লাস 4H3PO3, রাইট? NaOH টা তীব্র, যার জন্য ভেঙে থাকে আদ্র বিশ্লেষিত হয়ে থাকে 2Na প্লাস 2H মাইনাস। তার মানে বোঝা গেল বোরাক্সের জলীয় দ্রবণ কি ধর্মী? বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারধর্মী। ক্ষারধর্মী হওয়ার জন্য কি হচ্ছে, ওর পিএইচটা 7-এর উপরে চলে গেছে। আবার সেই ক্ষেত্রে ফেনফথ্যালিন তার বর্ণটা ক্ষারীয় দ্রবণে পরিবর্তন করে ফেলেছে, গোলাপি লাল হয়ে গেছে। H3PO3 মৃদু অ্যাসিড, কিন্তু H3PO3 কি করছে, ওই গ্লিসারল ও ম্যানিটল বা পলিহাইড্রক্সি যৌগের সঙ্গে একটা চিলেট যৌগ তৈরি করে। চিলে আগে দেখানো হয়েছে, সেই চিলেট যৌগ তৈরি করার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে H3O+ আয়ন তৈরি করে। সেই H3O+ আয়ন এত বেশি হয়ে যায় যে পিএইচ এর মানটা 7-এর নিচেই চলে আসে। যখনই 7-এর নিচে চলে আসে তখন কি হবে না, ওটা ফেনফথ্যালিন তার কালারটা চেঞ্জ করে কালারলেস হয়ে যায়, যার জন্য গোলাপি লাল বর্ণের দ্রবণটা কি হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। এবার দেখো আরেকটা যৌগের কথা বলি যেটাকে বলা হচ্ছে বোরাজিন বা বোরাজোল। বোরাজিন বা বোরাজোলটা কি? ওই যে বোরাজিন বা বোরাজোল হচ্ছে B3N3H6, B3N3H6, এটাকে বলে বোরাজিন বা বোরাজোল বা বোরাজোল। একে আরেকটা নামে অভিহিত করা হয়, একে বলা হচ্ছে ইনঅর্গানিক বেঞ্জিন, অজৈব বেঞ্জিন। এটাকে বলা হচ্ছে অজৈব বেঞ্জিন বলা হয়। প্রশ্ন হচ্ছে কেন বোরাজিন বা বোরাজোলকে অজৈব বেঞ্জিন বলা হয় কেন? আমি যদি এদের গঠনটা দেখি, ধরো বেঞ্জিনের গঠন কি, C6H6, তার মানে হচ্ছে কি অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড এরকম রয়েছে, এবং এরা হচ্ছে কি প্ল্যানার হেক্সাগোনাল। এটা হচ্ছে বেঞ্জিনের গঠন। তা বোরাজিন
এর গঠনের ক্ষেত্রেও এই একই ধরনের গঠনটা, অল্টারনেটিভ কর্নারে বোরন এবং নাইট্রোজেন রয়েছে এবং তারাও হেক্সাগন তৈরি করছে। হেক্সাগন তৈরি করছে। এখানে কি হচ্ছে না, প্রত্যেকটা কর্নারে এইচ আছে, রাইট? এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে এই যে নাইট্রোজেনের লোন পেয়ার, সেই নাইট্রোজেনের লোন পেয়ার দিচ্ছে, এ এর লোন পেয়ারটা এখানে দিচ্ছে, এ এর লোন পেয়ারটা এখানে দিচ্ছে। এর ফলে হচ্ছে কি না, এখানে যেমন প্রত্যেকটা কার্বন sp2 হাইব্রিডাইজ, এখানেও বোরন এবং নাইট্রোজেন তারা sp2 হাইব্রিডাইজ। এর ফলে কি হচ্ছে যে ওরা প্ল্যানার, এও প্ল্যানার হেক্সাগোনাল দুজনাই, এবং দুজনের মধ্যেই হচ্ছে আইসো ইলেকট্রনিক সিস্টেম, অর্থাৎ ভেতরে ইলেকট্রন সংখ্যা দুজনের ক্ষেত্রেই সমান থাকে। তাহলে এর অ্যাকচুয়ালি গঠনটা ফাইনালি কেমন দাঁড়িয়ে গেল? ফাইনালি দাঁড়িয়ে গেল এইরকম, এন এটা প্লাস এইচ ডাবল বন্ড বি এইচ, এন প্লাস ডাবল বন্ড বি, প্রত্যেকটা কর্নারে একটা করে এইচ রয়েছে, এটা প্লাস। এবং দেখা যাচ্ছে যে অল্টারনেটিভ কর্নারে হচ্ছে কি সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ড রয়েছে, এবং সবচেয়ে বড় কথা কি বন্ড ডিসটেন্স, বিএন বন্ড ডিসটেন্স গুলো, সেই বিএন বন্ড ডিসটেন্স গুলো সিসি বন্ড ডিসটেন্সের সঙ্গে সমান। এখন এখানে একটা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি না, এই যে বেঞ্জিনের যে পাই বন্ড গুলো রয়েছে, এই পাই বন্ডের ইলেকট্রন গুলো কি করছে না, ওরা ডিলোকালাইজড হয়ে থাকে, কোনো দুটো কার্বনের মধ্যে ফিক্সড নয়, ডিলোকালাইজড হয়ে থাকে। কিন্তু এখানে বোরন আর নাইট্রোজেনের মধ্যে ইলেকট্রন জোট দুটো কিন্তু ফিক্সড। পার্থক্যটা হচ্ছে গিয়ে এই জায়গাটায়। বোরাজিনটা তাহলে তৈরি করা হয় কিভাবে? যে বোরাজিনটা তৈরি করা হয় ডাইবোরেন, ডাইবোরেনের সঙ্গে তোমার হচ্ছে কি অ্যামোনিয়া কম তাপমাত্রায় যদি আমি বিক্রিয়া করি, তাহলে প্রথমে একটা ইনিশিয়াল একটা কমপ্লেক্স তৈরি করে, তাহলে সেইটাকে আবার 473 কেলভিনে হিট করলে তৈরি হয়ে যায় কি না, বোরাজিন তৈরি করে ফেলে, B3N3H6 তৈরি করে ফেলে। এখানে 2 প্লাস হাইড্রোজেন তৈরি করে ফেলবে। দেখো এইরকম একটা কম্পাউন্ড, তাহলে এইরকম ধরনের রিয়াকশনটা ওরা তৈরি করে দিয়ে হচ্ছে বোরাজিন তৈরি করে ফেলে। এরপরে আমাকে এই যে B2H6 ডাইবোরেন, এই ডাইবোরেন সংক্রান্ত কিছু তথ্য তোমাকে দিতে হবে। প্রথমে বলছি ডাইবোরেনটা তৈরি করা হয় কি করে। ডাইবোরেন হচ্ছে বোরনের হাইড্রাইড। প্রথমে হচ্ছে এটা তৈরি করা হয় কি করে, এখানে দেখো একে ডিগ্লিমের উপস্থিতিতে আয়োডিন দিয়ে হিট করলে ডাইবোরেন তৈরি করছে সোডিয়াম আয়োডাইড এবং হাইড্রোজেন। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হলো যে ডাইবোরেনের গঠনটা ন্যাচার অফ কেমিক্যাল বন্ডিং এ করানো আছে। তার সত্ত্বেও বলি এই গঠনটা যে 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড রয়েছে দুটো, মানেটা হচ্ছে এই রকম যে এক একটা বোরন sp3 হাইব্রিডাইজ, এবং দেখা গেল তাদের একটা শূন্য sp3 কক্ষকের সঙ্গে হাইড্রোজেন পরমাণু, মানে একটা হাইড্রোজেন পরমাণু কি করছে না, একটা sp3 কক্ষকে ইলেকট্রনের সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হয়ে অপর বোরনের শূন্য কক্ষকের সঙ্গে সংযোগ রক্ষা করছে। অর্থাৎ যদি আমি sp3 বলি, তাহলে এই বোরনের 4টে sp3 রয়েছে, এই বোরনেরও 4টে sp3 রয়েছে। এবার করছি এখানে একটা হাইড্রোজেন, তার একটা ইলেকট্রন আছে। এর ফলে হচ্ছে গিয়ে কি, এর সঙ্গে হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে, যুক্ত এর শূন্য কক্ষকের সঙ্গে যুক্তটা হচ্ছে, এর শূন্য কক্ষকের সঙ্গে যুক্ত হচ্ছে, দিয়ে হচ্ছে 2 সেন্টার 3 ইলেকট্রন বন্ড তৈরি করছে। এবার হচ্ছে ব্রিজ টাইপের তৈরি করছে, এটা বলে ব্রিজিং বন্ড। ঠিক তেমনি এর ক্ষেত্রে আরেকটা হাইড্রোজেন এর সঙ্গে বন্ড তৈরি করে এখানের সঙ্গে এরকম করছে, তাহলে এটাও কি একটা ব্রিজ বা ব্যানানা টাইপের তৈরি করছে, দিয়ে তৈরি হয়ে যাচ্ছে B2H6 বা হচ্ছে গিয়ে ডাইবোরেন। এটা হলো ডাইবোরেনের গঠন। এখন এখানে একটা প্রশ্ন আছে, আমি এই গ্রুপের দুটো কম্পাউন্ডের নাম বলছি, একটা হচ্ছে NaBH4 এবং আরেকটা বলছি LiAlH4। এখন দুজনেই রিডিউসিং এজেন্ট,
কিন্তু এদের মধ্যে কোনটা তীব্র রিডিউসিং এজেন্ট? এদের মধ্যে তীব্র রিডিউসিং এজেন্ট হচ্ছে LiAlH4। কেন কি? যার এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন থেকে বলতে পারি, যদি একটা কম্পাউন্ডের মধ্যে পাই বন্ড এবং মানে ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড এবং হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকে, সেই দুটোকে রিডিউস করতে পারে LiAlH4। অর্থাৎ আমি যদি এইরকম কম্পাউন্ড বলি, একে আমি যদি LiAlH4 দিই, সে রিডিউস করে এই কম্পাউন্ডটা তৈরি করবে। কিন্তু যদি আমি NaBH4 দিই, NaBH4 দিলে এরা কেবলমাত্র অ্যালডিহাইড গ্রুপটাকে রিডিউস করবে। তার মানে LiAlH4 হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট। কেন? বলছে ওপরে আছে এই শ্রেণীর ওপরে আছে বোরন, নিচে আছে অ্যালুমিনিয়াম, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কোনটার বেশি? বোরনের বেশি। ইলেকট্রোনেগেটিভিটি বোরনের বেশি থাকার জন্য এই বোরন হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং তৈরি করে। এই হাইড্রোজেন বন্ডিং তৈরি করে রেখে হাইড্রোজেনটাকে আটকে রেখে দেয়, যার জন্য সহজেই অন্যকে প্রোভাইড করতে পারে না। হোয়ারঅ্যাজ অ্যালুমিনিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি কম, যার জন্য এখান থেকে উৎপন্ন হাইড্রোজেন কি করে অন্যকে সহজেই প্রোভাইড করতে পারে এবং তীব্র রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এইটাই তোমাদের হচ্ছে গিয়ে গ্রুপ 13।